নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন রবিদাস সাহারায়ের লেখা চেনা শোনা ভূত। শুরু হচ্ছে আজকের গল্প চেনা শোনা ভূত। হাবুল নন্দী এক্সপেরিমেন্ট মাস্টার। সে বিড়ালের বাচ্চাকে কুকুরের ডাক এবং কুকুরের বাচ্চাকে বিড়ালের ডাক শেখাবার জন্য বেশ কিছুদিন ধরে গবেষণা করে আসছে। তার যুক্তিও খুব জোরালো। মানব শিশুরা যে পরিবেশে থাকে সেই পরিবেশেই তারা মানিয়ে নেয়, আর সেই ভাষায় তারা শিখে নেয়। তারা তো আর মাতৃভাষা শিখে আসে না। যে ভাষাভাষী মানুষের সঙ্গে তারা থাকে সেই ভাষায় হয় তাদের কথ্য ভাষা। কাজেই জন্মের পর যদি কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চাদের সঙ্গে থাকে তাহলে বিড়ালের ডাকতে শিখবে। বিড়ালের বাচ্চা কুকুরের সঙ্গে থাকলে শিখবে কুকুরের ডাক। দুঃখের বিষয়, এই গবেষণায় সে সফল হতে পারেনি। কারণ দেখা গেছে কুকুরছানা আর বিড়ালছানা তাদের বিপরীত ভাষা শেখবার আগেই অদৃশ্যজনকভাবে এবং আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। সাগরেদ গদাইকে আবুল বলল, তুই একটা হোপলেস, কোনো রহস্যের সমাধানই তোকে দিয়ে হয় না, তাই এমন একখানা এক্সপেরিমেন্ট বানচাল হয়ে গেল। গদাই বলল, হাবুলদা, এই কুকুর বিড়ালকে নিয়ে এক্সপেরিমেন্ট না করে এই তোতা পাখিদের নিয়ে এক্সপেরিমেন্ট করলে এতদিন অবাক করে দেওয়া যেত লোককে। পয়সা আদায় হতো লোকের কাছ থেকে। কথা বলা পুতুল দিয়ে লোকে টাকা জোগাড় করছে না। দূর, ওসব তো পুরনো হয়ে গেছে, নতুন কিছু চাই। নতুন কিছু? একটা আইডিয়া আমার মাথায় কিন্তু এসেছে। কি আইডিয়া? ফটিক নাকি কলকাতায় গিয়ে মাসি সরকারের ম্যাজিক দেখে এসেছিল। মাসি সরকার? বলিস কি রে? হ্যাঁ, এইরকমই তো একটা নাম। মাসি সরকার নয়, বিসি সরকার। ওই মাসি বিসি একই হলো। তিনি নাকি এই অদ্ভুত ম্যাজিক দেখান, ভূতের সঙ্গে কথা বলেন। ফটিক সেই ম্যাজিক দেখে এসে তার বন্ধু গালটুকে বলেছে। গালটু বলেছে তার এক মামাও নাকি ভূতের সঙ্গে কথা বলতে পারে। তাই নাকি? তাহলে আমরা ভূত নিয়ে গবেষণা করবো। তাহলে এই গালটু মামাকে খুঁজে বের কর। ফটিককে ধরে গালটুর মারফত আলাপ করা হয়ে গেল তার মামার সঙ্গে। নিজের মামা নয়, পাতানো মামা। অদ্ভুত চেহারা, বয়স কত কে জানে, তোবড়ানো গাল, কপালে একটা আপ, নাম তুবড়িলাল। সে নাকি ভূতের ওঝা। হাবুল তাকে জিজ্ঞাসা করলো, আপনি মানে সত্যি সত্যি ভূতের সঙ্গে কথা বলতে পারেন তো? তুবড়িলাল জবাব দিল, হ্যাঁ সত্যি বই কি। বিপাকে পড়লে ভূত বাবাজি নিজেই বলে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। তা আমি তখন বলি, তুই 7টা গ্রাম পেরিয়ে চলে যা, ভূত তাতেই রাজি হয়। আমি তখন তাকে ছেড়ে দিই।
গদাই জিজ্ঞাসা করলো, আপনি তাহলে ভূত ধরতে জানেন? টুকরিলাল জবাব দিল, হ্যাঁ তাও জানি, ভূত ধরার একটা যন্ত্র আমার কাছে আছে। হাবুল অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আরে মশাই বলেন কি? হ্যাঁ, তবে সবসময় ওই যন্ত্রটা ব্যবহার করি না, খুব দরকার বুঝলে ভূতকে ধরে ওই যন্ত্রে পুড়ে রাখি, তার সঙ্গে কথা বলে বুঝতে পারি কেমন ভূত। ভালো ভূত হলে ছেড়ে দিই, তাকে দিয়ে অনেক কাজকর্ম করায়, সে খুব অনুগত হয়ে যায়। আর খারাপ ভূত হলে এমন দূরে চালান করে দিয়ে আসি যাতে ভূত বাবাজি ওই এলাকায় না ফিরে আসতে পারে। গদাই বলল, কিন্তু ভূতকে কি ওভাবে তাড়ানো যায়? ওরা নাকি হাওয়ায় উড়ে চলে আসতে পারে। টুকরিলাল বলল, আরে যাতে না আসতে পারে তারও কৌশল জানি। ভূতকে ছাড়ার পর এমন মন্ত্র আওড়াবো যে ওর ফেরার পথ বন্ধ হয়ে যাবে। এত সব কথা শোনার পর হাবুলের বিশ্বাস হলো লোকটা খুবই গুণী। তাই সে বলল, আমাকে ওই রকম একটা যন্ত্র জোগাড় করে দেবেন? টুকরি বলল, আরে আমার যন্ত্রটাই আমি বেচে দেব। আমি ছেড়ে দিচ্ছি ভূত তাড়ানোর কাজ, অনেক ভূত তাড়িয়েছি, কত ভূতকে তো কাজও করিয়েছি, আর ভালো লাগে না। গদাই জিজ্ঞাসা করলো, কি রকম কাজ করিয়েছেন ভূতকে দিয়ে? টুকরিলাল জবাব দিল, সে ওদের মেজাজ বুঝে করিয়ে নিতে হয় আর কি। কোনো পরিশ্রমে কাজ করবার সময় ওরা সাহায্য করলে খুব সহজে তা করা যায়, অথচ তুমি বুঝতেও পারবে না তোমার সঙ্গে ভূত কাজ করছে। টুকরিলালের কথা শুনে আহ্লাদে আটখানা হয়ে যায় হাবুলের মন। সে ভাবল, যেভাবেই হোক যন্ত্রটাকে হাতাতে হবে, এটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাই সে উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কত টাকা হলে বেচবেন বলুন এবার? টুকরিলাল উল্টে প্রশ্ন করল, তুমি কত টাকা দিতে পারবে আগে বলো। হাবুল ভেবে দেখল তার কাছে 20-25 টাকার বেশি নেই, এত কম টাকায় দিতে রাজি হবে কি টুকরিলাল? অবশেষে গদায় অফার করলো 30 টাকায়। হাবুলের 25 আর গদায় বাড়ির লক্ষ্মীর ভাঁড় ভেঙে 5 টাকার মতো দিতে পারবে। আশ্চর্য, তাতেই রাজি হয়ে গেল টুকরিলাল। পুরনো দিনের কাঠের, মানে পুরনো দিনেরই একদম কাঠের মহাজনী বাক্সকে রং করে তৈরি করা হয়েছে ভূত ধরার যন্ত্র, সেটাই টুকরিলাল এনে হাজির হলো। 30 টাকা কড়াই গন্ডায় বুঝিয়ে নিয়ে শিখিয়ে দিল ভূত ধরার যন্ত্র। টুকরিলাল নিয়ম কানুনও শিখিয়ে দিল হাবুলকে। কোন জায়গায় ভূত আছে জানতে পারলে আর কি, বাক্সের মুখ খুলে দূরে দাঁড়িয়ে থাকতে হবে, কতগুলো ছেঁড়া কাগজের টুকরো রেখে দিতে হবে ভেতরে, তারপর মন্ত্র পড়তে হবে। কোন লোকটা মরে ভূত হয়েছে তা জানতে পারলে তো কথাই নেই, সেই লোকটার মূর্তি মনে মনে কল্পনা করে যেতে হবে, এই আর কি। তারপর মন্ত্র পড়তে হবে চোখ বুজে, কিছুক্ষণ পর পর চোখ খুলে দেখতে হবে বাক্সের ভিতর ছেঁড়া কাগজ নড়ছে কিনা। একটু নড়লেই বুঝতে হবে ভূত এসেছে, তখন চট করে বাক্সের মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর দড়ি দিয়ে বাঁধতে হবে বাক্সটাকে, ব্যাস ভূত ধরা হয়ে গেল। এবার ভূতটাকে যেখানে চালান করতে চাও সেখানে নিয়ে যেতে হবে। কৌতূহলী হয়ে হাবুল ও গদাই জিজ্ঞাসা করলো, তারপর? টুকরিলাল বলল, একটা মন্ত্র শিখিয়ে দিই, সেই মন্ত্রটা বলেই খুলে দেবে বাক্সের মুখ। তবে এসব কাজ রাতের বেলায় করবে, কারণ দিনের বেলা তাই এনারা বয়ের হন না। ভূত যদি আমাদের তাড়া করে
সেই মন্ত্রও শিখিয়ে দিচ্ছি। ভূতকে পথ ভুলিয়ে দেবার জন্য ভুল ভুজিয়া মন্ত্র আছে, সেটাও শিখিয়ে দিচ্ছি তোমাদের। গদাই কাগজ ও ডটপেন নিয়ে তৈরি হলো মন্ত্রগুলো লিখে রাখার জন্য। অমনি হাঁ হাঁ করে উঠল তুবড়িলাল, বলল, না 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 না, লিখে রাখলে মন্ত্রে গুণ থাকে না। হাবুল আর গদাইকে তাই মেনে নিতে হলো। বার কয়েক দুজনে আউড়ে নিতেই মন্ত্রগুলো প্রায় শেখা হয়ে গেল। সহজ মন্ত্র, তবে ভুল ভুলাইয়া মন্ত্রটা একটু বিদঘুটে, সহজে মনে রাখা যাবে কিনা সন্দেহ। কিন্তু উপায় আবার কি? লিখে রাখা যখন যাবে না, হাবুল জিজ্ঞাসা করলো, ভূতের সঙ্গে যদি কথাবার্তা বলতে চাই তাহলে কি করতে হবে? তুবড়িলাল বলল, সব ভূত কিন্তু কথা বলতে চায় না, তবে সেটা তাদের ওই মেজাজের ওপর তাদের নির্ভর করে আর কি। ভূত ধরার বাক্সটা পেয়ে হাবুল খুব খুশি। যে বাইরের ঘরটাতে সে থাকে তার দরজায় একটি ছোট পিচবোর্ডের ওপর লেখা ছিল, ভূত বিশারদ এইচ নন্দী। বাড়িতে হাবুল আর তার বড় মামা লালুচাঁদ ছাড়া পুরুষ মানুষ কেউ নেই। মামা যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ ছোট সাইনবোর্ডটার দরজায় থাকে না। মামা বেরিয়ে গেলে ওটা ঝুলতে থাকে সগৌরবে। মামিমা চোখে কম দেখেন, কাজেই ধরা পড়ার ভয় কম। ভূত ধরা যন্ত্র কেনার পর হাবুলের প্রধান চিন্তা হলো ওটাকে কাজে লাগাতে হবে। ভূত নিয়ে নানা রকম গবেষণাও শুরু করে দিল। গদাইকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে তথ্য সংগ্রহ করতে লাগলো, কোথায় কোন বাড়িতে ভূত আছে। সেই ভূতের পরিচয় জানারও চেষ্টা করতে লাগলো তারা। ভূতের উপদ্রব আছে খবর পেলেই হাবুল আর গদাই সেখানে ছুটে যায়, কিন্তু হাতে নাতে প্রমাণ কিছু পায় না। তারা ভাবে ভূত ধরার যন্ত্রের খবর পেয়ে কি ভূতগুলো সব পালিয়ে যাচ্ছে। দিনরাত শুধু চিন্তা, ভূত চাই, ভূত ধরতে হবে। ভূত ধরে যদি তার সঙ্গে কথা বলতে পারে তাহলে তো সোনায় সোহাগা। তবে সব ভূতেরা কিন্তু এক নয়, সেই ভাষা বুঝবারও একটা কায়দা বের করতে হবে, তবেই কেল্লা বটে। ভাগ্যিস সে কুকুর বিড়াল নিয়ে গবেষণা শুরু করেছিল, তাই তার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ খুলে গেল। হাবুল ও গদাই হন্যে হয়ে ভূতের খুঁজে ঘুরতে থাকে অন্ধকার অলিতে গলিতে আর খানাখন্দে। এদিকে হাবুলে বড় মামা লালুচাঁদের কাছে খবর এলো, কচুবেড়িয়ায় তার ভাই কালাচাঁদের খুব অসুখ। ভাইকে দেখবার জন্য লালুচাঁদ সেদিনই কচুবেড়িয়া বেরিয়ে চলে গেলেন। এবার বাড়িতে পুরোপুরি স্বাধীন হাবুল। সে জোর কদমে ভূত নিয়ে গবেষণা করতে পারবে। হঠাৎ সে একটা ভূতের গল্পের বইও পেয়ে গেল। তাতে অনেক রকম ভূতের নাম ও তাদের বিবরণ আছে। মণিকাঞ্চন যোগাযোগ হলো। কদিন ধরে গদাই আসছে না, তার ভীষণ জ্বর। তাই একাই গবেষণা করতে থাকে হাবুল। যন্ত্রটা কাছে এনে ভূত ধরার মন্ত্র আওড়ায় সে। রাত্রিবেলা খোলা বারান্দায় ওটা রেখে দিয়ে মন্ত্র বলতে থাকে। যদি উড়ুক্ক কোনো ভূত এসে ধরা পড়ে। কেটে গেল প্রায় 7 দিন। একদিন মামি বললেন, হ্যাঁ রে, তোর মামার দিকে আসার নাম নেই, কোনো খবরও পাঠায় না, কি ব্যাপার? হাবুল বলে, কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। ছোট মামার অসুখটা হয়তো খুব বেড়ে গেছে, তাই বড় মামাও আসতে পারছে না। আমি বললেন, এইদিকে যে রাত্রিবেলা আমার খুব ভয় করে। কিসের ভয়? ভূতের মতন কি যেন সব ঘুরে বেড়ায় বারান্দায়। হাবুল বলল, তুমি ভুল দেখেছো মামি,
চোখে তো ভালো দেখতে পাও না। মামি বললেন, আগে তো কোনোদিন এরকম দেখিনি, এখন দেখছি কেন? কবে থেকে দেখছো? এই 3-4 দিন ধরে দেখছি। হাবুল মনে মনে ভাবলো, ভূত ধরার বাক্সটা বারান্দার রাখার পরই হয়তো এই অবস্থা হয়েছে, নিশ্চয়ই কোনো ভূত ধরা পড়বে এবার। আরো 2 দিন কেটে গেল। মামিমা প্রথম দিন কিছু বললেন না, পরের দিন আবার বললেন, কাল রাত্রে তিনি ঘুমের ঘরে শুনতে পেয়েছেন যে কে যেন তাকে বৌদি বৌদি বলে ডাকছে। মনে হলো যেন তার ছোট মামার গলা। চমকে উঠলো হাবুল, জিজ্ঞাসা করলো, তুমি ঠিক শুনেছো মামি? হ্যাঁ রে, ঠিক শুনেছি। তারপরে ঘুম ভেঙে গেল, মনে হলো কে যেন পাশের ঘরে ঘোরাঘুরি করছে। ভূত না চোর কি জানে। কয়েক মাস আগে তো তোর ছোট মামা কিছু টাকা রেখে গিয়েছিল তোর বড় মামার কাছে, কেউ হয়তো খবর পেয়েছে, বুঝলি? মামি যেন ভয়ে কুঁকড়ে যেতে লাগলেন, আর হাবুলের মনটা আনন্দে নেচে উঠল। সে বলে উঠল, ইউরেকা! কিন্তু সঙ্গে সঙ্গে একটা খটকাও লেগে গেল তার। কচুবেড়িয়া ছোট মামা মারা যায়নি তো? সেদিন রাত্রে যন্ত্রটা পরখ করতে লেগে গেল হাবুল, কিন্তু ছেঁড়া টুকরো কাগজ বাক্সের মধ্যে ভরে দূরে দাঁড়িয়ে বুদ্ধরা মন্ত্রটা কিন্তু আওড়াতে লাগলেন। কিছুক্ষণ পর দেখা গেল বাক্সের ভেতর কাগজগুলি যেন নড়ছে। হাবুল বুঝতে পারলো ভূত ঠিক যন্ত্রের মধ্যে ঢুকে পড়েছে। অমনি সে তাড়াতাড়ি এগিয়ে এসে বাক্সের মুখটা বন্ধ করে দিল। ব্যাস, বন্দি হয়েছে ভূত বাবাজি। ওর মামদো বাজিয়ে করতে পারবে না। এবার দড়ি দিয়ে বাক্সটা ভালো করে বেঁধে চৌকির তলায় লুকিয়ে রাখলো। ভূতটা কোনো কথা বলে কিনা তা শোনবার জন্য বাক্সটা খুব কাছে গিয়ে কান পেতে রইল, কিন্তু কোনো কথা শুনতে পেল না। মনে মনে ঠিক করলো পরদিন সন্ধ্যাবেলা ভূতটাকে অনেক দূরে নিয়ে ছেড়ে দিয়ে আসবে। মামিমাকে বড্ড জ্বালিয়েছে ভূতটা, আর জ্বালাতে পারবে না। সকাল হবার পর সারাটা দিন উত্তেজনায় কাটতে লাগলো তার। গদাই একবারও এলো না। নিশ্চয়ই জ্বরটা খুব বেড়েছে। হাবুল ভাবল, যাক, এক পক্ষে ভালোই হলো। ভূত ধরার ও দূরে ছেড়ে দিয়ে আসার বাহাদুরিটা সে এবার একাই পাবে। জীবনে একটা বিরাট একটা সুযোগ এসেছে তার। একটু বেলা হতেই একটা কথা মনে পড়ে গেল হাবুলের। সে মামিমাকে জিজ্ঞাসা করলো, মামি, কাল রাত্রে ভূতটা তোমাকে জ্বালায়নি তো? মামিমা বললেন, না তো। হাততালি দিয়ে লাফিয়ে উঠল অপুর। কেল্লা ফতে, কেল্লা ফতে, কেল্লা ফতে। মামি হাবুলের এই অদ্ভুত আচরণে কোনো অর্থ বুঝতে পারলেন না। বললেন, আমার ভালো লাগছে না বাপু। তোর মামা ফিরে না আসা পর্যন্ত আমার কোনো রকম শান্তি নেই। সেদিনও বড় মামা ফিরলেন না। সন্ধ্যা হতে না হতেই বাক্সবন্দি ভূতটা নিয়ে হাবুল রওনা হলো, আর মামিকে বলে গেল, মামি, আমি একটা বিশেষ কাজে যাচ্ছি, অন্য একটা জায়গা, ফিরতে হয়তো একটু রাত হবে। মামি বললেন, সে কি, আমার ভয় করবে যে? ভয়ের কিছু নেই মামি, ভূত তাড়ানোর মন্ত্র আমি শিখে নিয়েছি। সেই মন্ত্র তুমিও আওড়াতে পারো, তাহলে ভূত তোমার একেবারেই কাছে আসবে না। মন্ত্রটা? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রটা আমায় শিখিয়ে দিয়ে যা। হাবুল বলল, ভূতের
ভূতের কোনো আভাস পেলেই বলবে, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, করবি আমার কি। মামি একটু শান্ত হলেন। হাবুলও বাক্সটা একটা ঝোলাই পুড়ে বেরিয়ে গেল। পথ একটা বিশাল একটা পথ। হাঁটতেই লাগলো বাবু, তবুও মনের মতো একটা জায়গা পেল না। ভাবলো আরো একটু দূরে নিয়ে গেলে ভালো হয়। টুবড়িলাল বলেছিল ভূতের একটা মোটামুটি চেহারা মনে মনে করে কল্পনা করে নিলে কাজের একটু সুবিধা হবে। কিন্তু কোন ভূতের চেহারা সে মনে মনে কল্পনা করবে? যে ভূতটাকে সে ধরেছে সে কোন মরে যাওয়া মানুষের ভূত, তাও সে জানে না। আন্দাজে কি কল্পনা করবে সে? হাবুল পথ চলছে আর চিন্তা করছে, জানাশোনা ভূত আর কে আছে? মামিমা বলেছিলেন ছোট মামার মতো একটা লোক নাকি স্বপ্নে দেখা দিচ্ছে। সেই অসুস্থ ছোট মামা পটল তুলেনি তো? ছোট মামার তো বড় মামার বাড়িতেই আসবার কথা ছিল তার রেখে যাওয়ার টাকাগুলি নিয়ে যাওয়ার জন্য। হাবুল পথ চলছে আর নানান আজগুবি কথা চিন্তা করছে। যদি ছোট মামা মরে গিয়ে থাকে তবে ভূত হয়ে গেছে নিশ্চয়ই। টাকার মায়া নাকি ভূতেরাও ভুলতে পারে না, এসে এখানে উৎপাত করবে। ভূতের কথা ভাবতে ভাবতে ছোট মামার মুখটাই শুধু হাবুলের চোখের সামনে ভেসে উঠছে। কতটা পথ হেঁটেছে তা নিজেই জানে না হাবুল। কোন পথ দিয়ে কিভাবে এসেছে তাও ভুলে গেছে। অচেনা জায়গা তাকে ভূতেই যেন টেনে নিয়ে যাচ্ছে দূর থেকে দূরে। সন্ধ্যা পেরিয়ে গেছে। অন্ধকারের পর একটু ঝাপসা দেখতে পেল একটা জঙ্গল। তার সামনে একটা জলা জায়গা, তাতে জল নেই বললেই মনে হয়। এই জলাটা পেরিয়ে গেলেই জঙ্গলটা, ওখানে ভূতটাকে ছেড়ে দিলে ভূত বাবাজি আর ফিরে যেতে পারবে না। ভুল বলাইয়া মন্ত্রটা তো পড়তেই হবে। এদিকে অন্ধকার আরো গাঢ় হয়ে এসেছে। আর দেরি করলে চলবে না, তাহলে নিজেও বাড়ি ফিরতে পারবে না হাবুল। জলাটা খুব চওড়া নয়, জলও তাতে নেই বলেই মনে হচ্ছে। কিছুটা এগিয়ে যেতেই কাদায় হাবুলের পা আটকে গেল। পা টেনে তুলতে গিয়ে বাক্স শুদ্ধ ঝোলাটা পড়ে গেল হাত থেকে। কোনো রকমে সেটা তুলে নিয়ে হাবুল আবার চলতে লাগলো জঙ্গলের দিকে। কয়েকবার যেতেই কিন্তু আবার পড়ে গেল সে, একেবারে হুমড়ি খেয়ে। মনে হলো কোনো ভূতই বুঝি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। পড়লো আবার কাদার মধ্যেই। এবার যখন সে উঠে দাঁড়ালো তখন সে এক কাদামাখা অদাকার ভূত। এবার ভয়ানক ভয় হতে লাগলো হাবুলের। ভূতের ভয় তার ঘাড়ে চাপলো। সে বিড়বিড় করে বলতে লাগলো, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, ভয়টা আমার কি। কোন রকমের জলাটা পেরিয়ে উঠলো হাবুল। জলাটা জঙ্গলটা এখন একেবারে কাছে। ভাবলো অন্ধকারে জঙ্গলের ভেতরে গিয়ে কাজ নেই, এখানেই একটা গাছতলায় ছেড়ে দিই ভূতটাকে। ছাড়ার সময় মন্ত্রটা তো পড়তে হবে। চারিদিকে কেমন যেন একটা ভয় ভয় ভাব, তবুও সাহস এনে একটু জোর গলাতেই মন্ত্র আওড়াতে লাগলো হাবুল। হিং টিং রিং রিং ভূত ভূতুর ছানা, ছেলে ভূত মেয়ে ভূত দূর হয়ে জানা, মেচো ভূত গেছো ভূত, মন্দ ভূত আমদ ভূত, ব্রহ্মদৈত্যী শাকচুন্নি সব হয়ে যা কানা, হিং টিং ছট পালা চটপট বলেই হাবুল বাক্সের মুখটা খুলে দিল। তার মনে হলো যেন কি একটা হাওয়ার মতো বেরিয়ে গেল বাক্সের ভেতর থেকে। ভূতটা নিশ্চয়ই বেরিয়ে গেল। এবার যে মন্ত্রটা আওয়ালে ভূত আর ফিরে যেতে পারবে না, সেই ভুল ভুলাইয়া মন্ত্রটা বলতে হবে। ভূত ভূত ভুতুম ভুতুম যাবি আর কুতুম কুতুম। তারপর আর কিছু তো মনে নেই হাবুলের। জলে কাদায় হুমড়ি খেয়ে পড়ে গিয়ে সবকিছু তার গুলিয়ে গেছে। মাথা ঘুরে যেতে লাগলো হাবুলের। কান দুটো দিয়ে যেন গরম বাতাস বের হতে লাগলো। হায় হায়, গদায় থাকলে সে মন্ত্রটা জেনে নিতে পারত সেই সময়। আর তার কোনো উপায় নেই। এখন সে ভূতটাই যে তার ঘাড়ে এসে চাপবে। ভয়ে কাঁপতে লাগলো বুক।
তার মনে হতে লাগলো ভূত এবার তার সামনে এসেই পড়বে। কেমন সেই ভূতের চেহারা হবে কে জানে। ছোট মামা মরে গিয়ে যদি ভূত হয়ে আসে, ভাবতে ভাবতেই তার কাছে এসে দাঁড়ালো একটা ছায়া মূর্তি। আবছা অন্ধকারেও হাবুল বুঝতে পারলো তার চেহারাটা ঠিক ছোট মামার মতো। ভয়ে ভয়ে সেই মূর্তিটার দিকে তাকিয়ে রইল। ছোট মামা কথা বলল, রে হাবুল, তুই এখানে? হাবুল সত্যি কথা গোপন করে জবাব দিল, মামা, ছোট মামা গো, আমি এখানে বেড়াতে এসেছিলাম। এখানে এত দূরে কেউ বেড়াতে আসে নাকি সন্ধ্যার পর? এই একটা বিশেষ কাজ আছে। বুঝতে পেরেছি, কিন্তু ফিরবি কিভাবে? হাত পা ঠক ঠক করে কাঁপছে হাবুলের। কোনো মতে একটু সাহস জুগিয়ে বলল, ছোট মামা, তুমি এখানে কি করে এলে? কালু চাঁদ বলল, আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম, তোকে এখানে দেখে দাঁড়িয়ে পড়লাম। তুই পথ হারিয়েছিস বুঝি? হ্যাঁ মামা, প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা হলো হাবুলের। আয় আমার সঙ্গে চল। শেষ হলো আজকের পর্ব এখানেই। আগামী পর্বের জন্য অতি অবশ্যই গল্পটি এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন।